আসসালামু আলাইকুম সবাই। যারা লাইভে জয়েন করতেছে একটু নিজেদের বন্ধুদেরকে মেনশন করো। আমরা এখনই ক্লাসে মুভ করব। আসসালামু আলাইকুম। সবগুলো গ্রুপে লিংকটা শেয়ার করো, সবাই নিজের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। যারা জয়েন করতেছো সম্ভব হলে নিজের টাইমলাইনে একটু লিংকটা শেয়ার করে দাও। সবাই আসার জন্য একটু ওয়েট করছি, সময় নিচ্ছি। আমরা অপেক্ষা করব সবাই একটু আসার জন্য, আসলেই আমরা মুভ করব ক্লাস। প্রান্ত গ্রুপে শেয়ার দিয়েছে, ফেসবুক গ্রুপে আমি একটু দিয়ে দিচ্ছি। ওকে, সবাই একটু আসুক, আমরা সময় নেই, সমস্যা নেই। অলরেডি অনেকে চলে আসছে। বাকিরা এখানে লাইভে এসে বলতেছে ভাইয়া লিংকটা দেন ক্লাসের। লাইভে তোমাকে ক্লাসের লিংক কিভাবে দিব? এটাই তুমি লিংকেই আছো এই মুহূর্তে, তোমার আর লিংক নিয়ে টেনশন করার দরকার নেই। তো আমরা ধরো জৈব রসায়ন শুরু করব। আমরা গতকালকে একটু পড়ছিলাম, কিন্তু গতকালকে আসলে কি হয়েছে, সবার জন্য না ইটা কনভেনিয়েন্ট ছিল না। লাইট সবগুলো জ্বালানো নেই। ঠিক আছে, আপনারা তো মার্কার বললেও ঠিক আছে। তো আরেকটু অপেক্ষা করব সবাই আসার জন্য। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছে। ভাই যারা লাইভে আছো তারা একটু লিংকটা শেয়ার করে দাও, সবাই একটু নিজের টাইম লাইনে লিংকটা শেয়ার করে দাও, সবাই একটু চলে আসুক। সবাই খুব দ্রুতই চলে আসবে এক্সপেক্ট করছি। ঠিক আছে, আমরা জৈব রসায়ন পড়বো একটু। জৈব রসায়ন আমরা মোটামুটি দেখবা তোমরা 4 ভাগে 4 দিন 5 দিন সময় নিয়েছি সব মিলাই শেষ করার জন্য। 5 দিন মোটামুটি টানা ধরো তুমি 70-75 মিনিট করে ক্লাসগুলা দেখলে আমার মনে হয় এক্সামগুলা দিলে তোমার একটা সাউন্ড প্রস্তুতি হবে আর কি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। আশা করছি এরপর থেকে এই সমস্যাগুলো মানে অর্গানিকটা তোমার জন্য একটু স্মুথ হবে কিছুটা। এটা অবশ্যই কঠিন চ্যাপ্টার, সময় লাগে পড়তে, অনেক জায়গায় অনেক লম্বা সময় নিয়ে পড়ায়। আমরা চেষ্টা করব কম সময়ে সর্বোচ্চ যতটুকু গুছায় দেওয়া হয়। এটাই হচ্ছে তোমাদের ডিএমসিএম এর পক্ষ থেকে এই গোলটাই আমাদের থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, শুরুতে আমি কিছু সংকেত পড়াই আসলে শুরু করতে চাই। তোমরা কয়েকটা সংকেত পড়ো, গতকালকে লাইভে বলতেছিলাম কিন্তু অনেকে মিস করে গেছে, তো আমি আবার একটু বলে যাই। ঠিক আছে, দেখো ক্লোরাল। ক্লোরাল ক্লোরালের সংকেত হচ্ছে CCl3CHO। ক্লোরাল একবারে মুখস্থ করবা, যারা নোট করবা সুন্দরভাবে নোটটা করবা, নোট করে গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, যাদের নোট ভালো হবে 2 জনকে গিফট দিব ডেইলি ক্লাসে ইনশাআল্লাহ। তো দেখো ক্লোরালের সংকেত কি বলছি, CCl3CHO। ঠিক আছে, এর বাইরে আছে দেখো কাঁদুনে গ্যাস, কাছাকাছি সংকেত তো একটু পড়তে হবে। কাঁদুনে গ্যাসের সংকেত হচ্ছে CCl3NO2। তাহলে ক্লোরালের সংকেত হচ্ছে CCl3CHO, কাঁদুনে গ্যাসের সংকেত হচ্ছে CCl3NO2।
দেখো কাদুনে লাস্টে একটা ন আছে, কাদুনে লাস্টে একটা ন আছে, এই যে নাইট্রো আছে NO2, ঠিক আছে? এভাবে মনে রাখবা যে কাদুনিক গ্যাসে CCl3NO2 আর ক্লোরালে CCl3CHO, ঠিক আছে? তাহলে ক্লোরাল গেল, কাদুনিক গ্যাস গেল। সবাইকে মোটামুটি জয়েন করতে পারছো? সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু দেখে নাও, ঠিক আছে? ওকে, আমার নাম বলেন, না হলে আমি চোখে CCl3NO2 দিব। অমিত ভাইয়া, আপনার নাম বলে দিলাম অমিত, ঠিক আছে? তো অমিত ভাই জীবনে অনেক মেয়ের জন্য চোখে CCl3NO2 দিছে, কিন্তু অমিত জীবনে কাউকেই পাইনি, ঠিক আছে? এরপর দেখো, আমরা ওই যে আগের দিন বলতেছিলাম যে নাইট্রাইল মূলকটা কি, দেখো নাইট্রাইল বা সায়ানাইড, এই নাইট্রাইল বা সায়ানাইড মূলক হচ্ছে CN, তাই না? এই CN বা এটা হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড, এটাকে যদি উল্টায় দিই তাহলে কি হয়? আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড। খেয়াল করিও, এই আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড হচ্ছে বন্ড NC। খেয়াল করো, এই আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইডের আরেকটা নাম হচ্ছে কার্বিলামিন। এটা আমাদের সামনে লাগবে, বুঝছো? প্রাইমারি অ্যামিন শনাক্ত করব কার্বিলামিন টেস্ট দিয়ে, তো তখন আমাদের লাগবে। তাহলে কার্বিলামিন হচ্ছে আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইলের আরেক নাম। তাহলে ক্লোরাল কি? CCl3CHO। কার্বনিক গ্যাস কি? CCl3NO2। এপাশে বললাম নাইট্রাইল হচ্ছে বন্ড CN, আর আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড বা কার্বিলামিন হচ্ছে বন্ড NC, ঠিক আছে? দেখো ক দিয়ে অনেক কিছু পড়তেছি, তো সবগুলো একটু বলে যাই। দেখো কার্বনিল, আমরা পড়ছি কার্বনিল মূলক, কার্বনিল মূলক হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন, এই দুইটা একসাথে, এই দুইটাকে একসাথে বলে কার্বনিল মূলক। পরীক্ষায় একটা প্রশ্ন আসে নিয়মিত, কার্বনিল মূলকে কোন সংকরায়ন থাকে? তুমি জানো যে কার্বনিল মূলকে অ্যালডিহাইড বলি আর কিটোন বলি, এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড আছে, আর এখানে সংকরায়ন তাহলে কি? sp2, ঠিক আছে? তাহলে কার্বনিল মূলক আলটিমেটলি কোনটা কোনটা? অ্যালডিহাইড আর কিটোন। সংকরায়ন কি? sp2, ঠিক আছে? আর কার্বিনল, এটা হচ্ছে CH2OH, এটা কার্বিনল মূলক। মিথানলের আরেক নাম হচ্ছে কার্বিনল, ঠিক আছে? এই গেল কার্বনিল, কার্বিনল, কার্বিল অ্যামিন, ক্লোরাল, কাদুনে গ্যাস, এই টার্মগুলা। আরেকটা জিনিস আছে কোরাল, কোরাল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এর এক নাম হচ্ছে কোরাল, ঠিক আছে? এই টার্মগুলা লাগবে, আমরা সবাই একবার ক্লিয়ারলি পড়ে নিব, এখানে জানি কোনো ভুল না হয়, ঠিক আছে? পরীক্ষায় নিয়মিত আসবে কিন্তু এই যে কার্বনিল যৌগে সংকরায়ন sp2, অনুশীলনী প্রশ্ন আসে, ক্লোরালের সংকেত ভর্তি পরীক্ষায় এসে গেছে, আবার আসবে কিন্তু, ঠিক আছে? সবাই পারবো না মোটামুটি? সবাই এই জায়গাটা ভালোভাবে দেখে নাও, কারো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই, এখানে যেন কোনো ভুল না হয়। আমি মুছে ফেলতেছি। সবাই কমেন্ট সেকশনে আমাকে কার্বিল অ্যামিনের সংকেতটা বলো। কার্বিল অ্যামিন, প্রথম প্রশ্ন, কার্বিল অ্যামিনের সংকেতটা বলো। পরের প্রশ্ন, কার্বনিল, কার্বনিল মূলকে কার্বনিল যৌগে অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনে কোন ধরনের সংকরায়ন দেখা যায়? এটা পরের প্রশ্ন। ঠিক আছে, ওকে, তারপর যাই, সামনে আগাচ্ছি, মার্কার দিও প্রান্ত। এরপর দেখো আমরা পরের টপিকে যাই, আগে একটু ইন্ট্রোতে পড়ে আসি। তোমরা জানো যে প্রাণ শক্তি মতবাদ কে দিছে? প্রাণ শক্তি মতবাদ দিছে বার্জেলিয়াস, তাই না? প্রাণ শক্তি মতবাদ কে দিছে? বার্জেলিয়াস। আবার জৈব যৌগের নামকরণও কে করছে? বার্জেলিয়াস। খুব সহজ কথা, পারবা, সবাই জানো যে প্রাণ শক্তি মতবাদ দিছে বার্জেলিয়াস, জৈব যৌগের নামকরণ করছে বার্জেলিয়াস, ঠিক আছে? আর মনে রাখবা যে জৈব রসায়নের জনক কে? জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক হোলার বা ফ্রেডরিক উহলার, যা মন চায় তুমি বলো, সমস্যা নেই। অনেকে হোলার বলে, অনেকে ভোলার বলে, উহলার, যা মন চায় বলুক। জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক হোলার। ও কি করছে? ও প্রথম ইউরিয়া তৈরি করছে।
কি তৈরি করছে বললাম? ইউরিয়া। যদি বলে ল্যাবে তৈরি করা প্রথম জৈব যৌগ কোনটা? উত্তর ইউরিয়া। ইউরিয়া কই থেকে তৈরি করছে? উত্তর লেড সায়ানাইড থেকে। তাহলে ল্যাবে প্রস্তুতকৃত প্রথম জৈব যৌগের নাম কি? ইউরিয়া। কই থেকে তৈরি করছে? লেড সায়ানাইড থেকে। ঠিক আছে। একটা অ্যাসোসিয়েট কোশ্চেন অনুসরণতে আছে, আসে মাঝে মাঝে, যে ইউরিয়া কত পার্সেন্ট? উত্তর হচ্ছে ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 46%। ঠিক আছে। তাহলে প্রাণশক্তি মতবাদ কার? উত্তর বার্জেলিয়াস। প্রাণশক্তি মতবাদের জনককে, জৈব রসায়নের জনককে? ফ্রেডরিক ওলার। জৈব যৌগের নামকরণ করছে কে? বার্জেলিয়াস। ল্যাবে প্রস্তুত করা প্রথম জৈব যৌগের নাম কি? ইউরিয়া। ইউরিয়াতে নাইট্রোজেন কত পার্সেন্ট? 46%। আর ইউরিয়া তৈরি করছে কিভাবে? লেড সায়ানাইডকে উত্তপ্ত করে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলবো, ওই যে আগের দিন বলছিলাম না তোমাদের নিপুণ ভাইয়া কি করে? এই দেখো, ধরো এই যে হচ্ছে একজন মূত্র বিসর্জন করতেছে, তোমার নিপুণ ভাইয়া ওরফে রাউলি এই মূত্র থেকে ইউরিয়া পৃথক করে বাজারে বিক্রি করে, সার হিসাবে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছে। তো যদি পরীক্ষায় আসে মূত্র থেকে ইউরিয়া পৃথক করছে কে, তুমি বলবা রাউলি। রাউলি মূত্র থেকে ইউরিয়া পৃথক করছে। ঠিক আছে। আর লাস্ট একটা কথা মনে রাখবা, এটাও লাগে বিজ্ঞানীদের মধ্যে, এই টার্মগুলাই পরীক্ষায় আসে। বেনজিনের রেজোনেন্স আবিষ্কার করছে কেকুল। বেনজিনের রেজোনেন্স আবিষ্কার করছে কেকুল। ঠিক আছে। তাহলে কি কি পড়লাম দেখো। প্রাণশক্তি মতবাদ দিছে বার্জেলিয়াস। আচ্ছা, সবাই আমাকে কাঁদুনে গ্যাসের সংকেতটা বলো তো। কাঁদুনে গ্যাসের সংকেতটা বলো। কাঁদুনে গ্যাসের সংকেতটা সবাই একটু বলে ফেলো। আচ্ছা, আমাকে বলো ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত? ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত? ওকে, এরপর আগাই, সামনের দিকে আগাবো। তো আমরা এরপর কিছু বিক্রিয়া পড়ে আসব, বেশ কিছু বিক্রিয়া পড়ব। জৈব রসায়নে বেশ কিছু বিক্রিয়া আছে যেখানে সোডিয়ামের ব্যবহার আছে। আমরা এই সবগুলাকে আজকে এক করব। ঠিক আছে, চলো এক করি। এই যে সোডিয়াম ধাতু, সবাই বলো উ উ। এই একটা গান আছে না, উলা লা 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 লে ও উলা। দেখো তিনটা বিক্রিয়া আছে উ দিয়ে, খেয়াল করো সবাই। উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া আর উইলিয়ামসন বিক্রিয়া। কি কি বললাম? উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া, উইলিয়ামসন বিক্রিয়া। এই তিনটা বিক্রিয়ায় কোন ধাতুর ব্যবহার বললাম? সোডিয়াম। মানে এই পাশে একটা টেস্ট আছে, একটা শনাক্তকারী পরীক্ষা আছে, লেসাইন পরীক্ষা। এখানে সোডিয়াম ধাতু লাগে, বুঝছো? লেসাইন পরীক্ষায় আমরা মূলত জৈব যৌগে হ্যালোজেন শনাক্ত করি। তাহলে জৈব যৌগে হ্যালোজেন শনাক্ত করার পরীক্ষার নাম কি? উত্তর লেসাইন পরীক্ষা। আর লেসাইন পরীক্ষায় কোন ধাতু ইউজ করা হয়? উত্তর সোডিয়াম ধাতু। ঠিক আছে। এই জৈব রসায়ন আমরা পড়াবো একটানা, টেক্সট বুকটা আমরা দাগানো পিডিএফটা তোমাদের দিয়ে দিব। আমরা সিকোয়েন্স বাই সিকোয়েন্স টপিক পড়াতে থাকবো। প্রত্যেক দিনের ক্লাসের শেষে লেকচার নোট দিয়ে দেওয়া হবে, তুমি ওই লেকচার নোটটা সুন্দর করে ওরিয়েন্টেশন মেনটেন করে পড়ে ফেলবা। আগে লেকচার শিট পড়বা এই অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে, অনুশীলনী সলভ করবা, এরপর সম্ভব হলে টেক্সট বুকটা একটু পড়ে ভালো করে এই টাইমের জন্য। তাহলে জৈব যৌগে হ্যালোজেন শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়? উত্তর লেসাইন পরীক্ষা। সবাই আমাকে কমেন্ট সেকশনে বলে দিবা মূত্র থেকে ইউরিয়া পৃথক করছে কে। খেয়াল করো তো এই উডস বিক্রিয়া, উডস ফিটিক, উইলিয়ামসন বিক্রিয়া, উইলিয়ামসন আগামী কালকের, আর উডস ফিটিক আজকের টপিক। এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই ডিটেইলসে, সময় লাগবে। খেয়াল করো, উডস বিক্রিয়ায় তৈরি হয় উচ্চতর অ্যালকেন। উডস বিক্রিয়ায় কি তৈরি হয়? উচ্চতর অ্যালকেন। উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয় টলুইন। সোজা কথা, অ্যালকেনে কার্বন সংখ্যা বাড়াচ্ছে, মানে অ্যালিফেটিক যৌগে
কার্বন সংখ্যা বাড়াচ্ছে উডস বিক্রিয়া, অ্যারোমেটিক যৌগে কার্বন সংখ্যা বাড়াচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, আর উইলিয়ামসন বিক্রিয়ায় তৈরি হয় ইথার। তাহলে আগে কোন বিক্রিয়ায় কি তৈরি হয়, কিভাবে কি, এটা পড়াইনি, এরপর বিক্রিয়াটা লিখে দিলে তোমার জন্য সহজ হয়ে গেল। তাহলে রস্যু দিয়ে বিক্রিয়া আছে তিনটা, উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া, উইলিয়ামসন বিক্রিয়া। আবার বলি, উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া, উইলিয়ামসন বিক্রিয়া। উডস বিক্রিয়ায় তৈরি হয়েছে উচ্চতর অ্যালকেন, মুখস্থ করো, উডস বিক্রিয়ায় তৈরি হয়েছে উচ্চতর অ্যালকেন। উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয়েছে টলুইন, আর উইলিয়ামসন বিক্রিয়ায় তৈরি হয়েছে ইথার। খেয়াল করো, উডস বিক্রিয়ার প্রভাবক হচ্ছে শুষ্ক ইথার। উডস বিক্রিয়ার প্রভাবক কি? শুষ্ক ইথার। উডস ফিটিক বিক্রিয়ার প্রভাবক শুষ্ক ইথার। উডস বিক্রিয়ার প্রভাবক শুষ্ক ইথার, উডস ফিটিক বিক্রিয়ার প্রভাবক শুষ্ক ইথার। আর উইলিয়ামসন বিক্রিয়ায় তৈরি হয়েছে ইথার। উইলিয়ামসন বিক্রিয়ায় তৈরি হয়েছে ইথার। এই জায়গাটুকু আগে সাজায়নি। তাহলে এই তিনটা বিক্রিয়ায় সোডিয়াম ধাতু ছিল, এই তিনটার একটাই উচ্চতর অ্যালকেন, একটাই টলুইন তৈরি হয়েছে, একটা ইথার তৈরি হয়েছে। আর উডস আর উডস ফিটিকের প্রভাবক হচ্ছে শুষ্ক ইথার। এই জায়গাটুকু ক্লিয়ার কিনা, এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? সবাই বলো, উডস ফিটিক বিক্রিয়ায় কি তৈরি হয়? উডস ফিটিক বিক্রিয়ায় ওকে। এরপর দেখো, আমরা এখানেই থাকি, উডস বিক্রিয়ায় থাকি। চলো, তো উচ্চতর অ্যালকেন, তুমি বেশি কিছু তৈরি করবা, তাহলে একটা ছোট জিনিস ধরো, এই যে একটা অ্যালকাইল হ্যালাইড, সাপোজ একটা অ্যালকাইল হ্যালাইড লিখলাম, এটা থেকে যদি আমি ডাবল করতে চাই, মানে বেশি সংখ্যার অ্যালকেন তৈরি করতে চাই, উচ্চতর অ্যালকেন যেহেতু বলছি, তাহলে অবশ্যই জোড়া দিতে হবে, জোড়া দিতে হবে। খেয়াল করো, ধরো এই একটা অ্যালকাইল হ্যালাইড, এর সাথে আরেকটা অ্যালকাইল হ্যালাইড জোড়া দিতে হবে, এটাই তো উডস বিক্রিয়া। খেয়াল করো, তো এই উডস বিক্রিয়ায় তুমি যেটা মনে রাখবা, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমার কোন ধাতু ইউজ করতে বলছিলাম, একটু আগে বলেছি কোন ধাতু ইউজ করব, সোডিয়াম দিলাম, সোডিয়াম ধাতু। আরেকটা অ্যালকাইল হ্যালাইড দিলাম, ঠিক আছে। প্রভাবক কি বলতো তোমার? জাতীয় প্রভাবক একটু আগে বলে দিচ্ছি, তোমার প্রভাবক শুষ্ক ইথার, ঠিক আছে। এই যে হ্যালোজেন, ধরো অ্যালকাইল ক্লোরাইড সাথে সোডিয়াম দিলাম, আবার অ্যালকাইল ক্লোরাইড, তো এই ক্লোরিন গুলাকে নিয়ে নিচ্ছে তোমার সোডিয়াম, তো কি হইলো আলটিমেটলি, এই যে দুইটা কানেক্ট হয়ে গেল। তাহলে দেখো, উচ্চতর অ্যালকেন তৈরি হয়ে গেছে, আবার সাথে লবণ তৈরি হয়েছে, আর প্রভাবক হচ্ছে তোমার শুষ্ক ইথার। যা পড়ছো তাই, এটাই উডস বিক্রিয়া। খুব সোজা, লিখতে পারবা না সবাই মোটামুটি? ইনশাআল্লাহ। তাহলে দেখো, আমরা উডস বিক্রিয়া কি কি পড়লাম। উডস বিক্রিয়া হচ্ছে উচ্চতর অ্যালকেন তৈরি হলো, প্রভাবক শুষ্ক ইথার, আর আমরা হচ্ছে ধাতু হিসাবে ইউজ করলাম সোডিয়ামকে। পারবো না সবাই? থ্যাংক ইউ। চলো, তাইলে আমি এবার একটু তোমাদের জিজ্ঞেস করি, তাইলে আমাকে একটু সবাই বলো, উডস ফিটিক বিক্রিয়ায় কি তৈরি হয়? উডস ফিটিক বিক্রিয়ায় কি তৈরি হয়? উডস ফিটিক বিক্রিয়ায় কি তৈরি হয়? সবাই একটু টাইম লাইনে শেয়ার করে দাও, ক্লাসটা ডিরেক্ট টাইম লাইনে শেয়ার করে দিবা, এটুকু তোমার কাছে আমার চাওয়া, ঠিক আছে? তাহলে যেটা হবে, আমাদের রিচটা একটু বাড়বে, আমাদের পেজটা কারো সামনে যাচ্ছে না রিসেন্টলি, তো তুমি একটু শেয়ার দিয়ে দিলে একটু আগাবে আর কি, বুঝছো? থ্যাংক ইউ। আচ্ছা, গেল। আচ্ছা, সবাই আমাকে বলো, জৈব যৌগে হ্যালোজেন শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়? হ্যালোজেন শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়? আরেকটা প্রশ্নের উত্তর দাও, উডস ফিটিক বিক্রিয়ার প্রভাবক কি? উডস ফিটিক বিক্রিয়ার প্রভাবক কি? দেখি সাথে কে কে আছে। ওকে, তাসিন মেহজাবিন আছে, পূর্ণি আছে, রুবাইয়া আছে, জাহাঙ্গীর, মন্দিরা, রাশিদুল, অর্পিতা, থ্যাংক ইউ। চলো আমরা পরের টপিকে যাই। আচ্ছা, তাহলে আমরা কিছু খুচরা বিক্রিয়া পড়ে আসলাম, তাই না? আগের দিন বারবার আলোচনা করতেছিলাম, আজকে আবার একটু মনে করাই দিই। এর আর এম জি এক্স বা এ আর এম জি এক্স, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এটা কি বললাম? গ্রিগনার্ড বিকারক। তো এই গ্রিগনার্ড বিকারকের পুরা বইয়ে যতগুলো রিয়াকশন আছে, আমরা সবগুলো একসাথে একটু মুখস্থ করে ফেলবো। সবাই আমার দিকে খেয়াল করো। তো দেখো, গ্রিগনার্ড বিকারকের মধ্যে আমরা যদি পানি দেই, গ্রিগনার্ড বিকারকের মধ্যে আমরা যদি পানি দিই, তাহলে অ্যারোমেটিক যৌগ হলে তৈরি হবে অ্যালকেন, আর এই দেখো, সরি, অ্যালিফেটিক যৌগ হলে তৈরি হবে অ্যালকেন, আর অ্যারোমেটিক যৌগ হলে তৈরি হবে বেনজিন, ঠিক আছে? তাহলে গ্রিগনার্ড বিকারকের মধ্যে পানি দিলে
তৈরি হবে অ্যালকেন অথবা বেনজিন। ঠিক আছে, গ্রিগনার বিকারকের মধ্যে ফর্মালডিহাইড দিলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার বিকারকের মধ্যে ফর্মালডিহাইড দিলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর গ্রিগনার বিকারকের মধ্যে কিটোন দিলে তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। আর গ্রিগনার বিকারকের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড বলবা না, স্পেসিফিক বলবা কার্বনেশন করলে। ঠিক আছে, তাহলে গ্রিগনার বিকারকের যে যে রিঅ্যাকশনগুলো তোমার মোটামুটি লাগে, নিয়মিত পরীক্ষায় এসে একবারে বলে দিলাম, সবাই গোছায় নাও। গ্রিগনার বিকারকের মধ্যে পানি দিলে তৈরি হবে অ্যালকেন বা বেনজিন। গ্রিগনার বিকারকের মধ্যে ফর্মালডিহাইড দিলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। কিটোন দিলে তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। আর কার্বন ডাইঅক্সাইড দিলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা সবাই আমাকে বলে ফেলো, গ্রিগনার বিকারকের মধ্যে কিটোন দিলে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? গ্রিগনার বিকারকের মধ্যে কিটোন দিলে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? ওকে, জুমে যারা আছো তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, সবাই এলোমেলো কমেন্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, সবাই আমাকে বলো পরের প্রশ্ন, যে হচ্ছে আমরা গ্রিগনার বিকারকের মধ্যে যদি কার্বনেশন করি তাহলে কি তৈরি হবে, এটার উত্তর দিবা। আরেকটা কোশ্চেন হচ্ছে লেসাইন পরীক্ষায় কোন ধাতু ইউজ করা যায়? লেসাইন পরীক্ষায় কোন ধাতু ইউজ করা যায়? এরপর চলো সামনের টপিকে যাচ্ছি আমরা। আচ্ছা, আমরা এবার একটু সমানতাটা পড়ে আসি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। সমানতা নিয়মিত পরীক্ষায় আসে। ঠিক আছে, সমানতা তোমরা কি কি টাইপ জানো? সমানতা হচ্ছে 2 প্রকার, তাই না? একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। ঠিক আছে, তোমার জানতে হবে গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার। এই গাঠনিক সমানতা কয় প্রকার বললাম? 5 প্রকার। অবস্থান, তোমাদের অমিত ভাইয়া বলে সবসময় যার যার অবস্থান থেকে পালাও। তারপর চেইন সমানতা, তারপর কার্যকারীমূলক সমানতা, এরপর মেটামারিজম, তারপর আছে টটোমারিজম। তাহলে কি কি বললাম দেখো, গাঠনিক সমানতার মধ্যে কি কি আছে? অবস্থান, চেইন, কার্যকারীমূলক, মেটামারিজম, টটোমারিজম। গতদিন আসলে অনেকের জুমে অসুবিধা হচ্ছিল, এই কারণে আজকে জুম ফেসবুক দুইটাই আছে, তোমরা দুইটাতেই আমাদের দেখতে পাচ্ছ, এভাবেই দেখবা, কোনো সমস্যা নেই। তাহলে অবস্থান, চেইন, কার্যকারীমূলক, মেটামারিজম, টটোমারিজম। ঠিক আছে, তাহলে গাঠনিক সমানতা কয় প্রকার বললাম? 5 প্রকার। ওকে, আর স্টেরিও সমানতার মধ্যে আছে তোমরা জানো জ্যামিতিক সমানতা আর আলোক সমানতা। তো খেয়াল করো, অবস্থান আর চেইন সমানতা নিয়ে আহামরি কোনো পড়াশোনা নেই, এগুলা সবাই পারো বা পরীক্ষায় কখনো আসে না। কার্যকারীমূলকে চলে যাই। দেখো, কার্যকারীমূলক সমানতা দেখায় যারা ভাই ভাই ধরে নিবা সারা জীবন। ধরো এই দেখো, এই যে অ্যালডিহাইড আর এই যে কিটোন, বা এই ধরো অ্যালকোহল আর এই যে হচ্ছে ইথার, এরা কি সমানতা দেখায়? কার্যকারীমূলক সমানতা। দেখো এখানে এই দুজনের মধ্যে একটা হাইড্রোজেনের পার্থক্য আছে, এখানে একটা হাইড্রোজেনের পার্থক্য আছে। তাহলে তুমি মাথার মধ্যে রাখতে পারো যে যেখানে আমি হাইড্রোজেনের পার্থক্য দেখব সেটাকে আমি কার্যকারীমূলক সমানতা বলবো। আমার পয়েন্টটা খেয়াল করো, কার্যকারীমূলক সমানতা কে কে দেখায়? অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ইথার। আমি রিপিট করছি, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ইথার। পার্থক্য থাকবে কিসের পার্থক্য বললাম? হাইড্রোজেনের পার্থক্য। ঠিক আছে, এটা কি সমানতা বললাম? কার্যকারীমূলক সমানতা। আশা করছি পারবো। তাহলে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ইথার কোন সমানতা বললাম? কার্যকারীমূলক সমানতা। ঠিক আছে, মেটামারিজম মনে রাখবা ইসাক 2। মেটামারিজম কি মনে রাখবা? ইসাক 2, বা শুধু ইসাক মনে রাখো তাতেই হবে। মেটামারিজম, এই ইসাক স্যারের বই পড়ো না তোমরা? এটা ইসাক, জাস্ট মেটামারিজম হচ্ছে ইসাক। ওকে, ঠিক আছে। ইতে হচ্ছে ইথার, এই গল্প বলতেছে একটু পরে শোনো। সতে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আর কতে হচ্ছে কিটোন। সেকেন্ডারি অ্যামিনের সাথে সেকেন্ডারি অ্যালকোহলও আছে, বুঝছো? তাহলে দেখো, ইসাক রস্যইতে হচ্ছে ইথার, সতে সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল,
ঠিক আছে সবাই, হ্যাঁ সাউন্ড আছে? হ্যালো হ্যালো, আরে শিট, এখন শুনতে পাচ্ছ? এটার উত্তর দিবা। আরেকটা কোশ্চেন আছে, লেসাইন পরীক্ষায় কোন ধাতু, সাউন্ড আছে? আছে তো, এই সবাই শুনতে পাচ্ছ? না জুমে তো সাউন্ড আছে দেখতে পাচ্ছি, ফেসবুকে আছে কিনা চেক করতেছি। ফেসবুকে সাউন্ড আছে? হ্যালো, পানি দিলে তৈরি হবে অ্যালকেন বা বেনজিন। অনেক পিছনে কেন? এই তো ঠিক আছে, হ্যাঁ সাউন্ড আছে। এই সবাই শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো? মিস করে ফেলছো তোমরা, গল্পটা মিস করে গেছো। শিট। আর শোনো আমি আবার বলি তাহলে, সর্বশেষ অ্যাডমিশনের সময়, অ্যাডমিশন নাইট ডিউটিতে আর কি, মানে এই অ্যাডমিশন মানে মেডিকেল অ্যাডমিশন না, তো আমি হচ্ছে রাতে ডিউটি করতেছি, তো এক পেশেন্ট আর কি আসছে ইমার্জেন্সি, তাড়াহুড়া করে দৌড়াতে দৌড়াতে আসছে। তো বোঝা যায় যে যখন একটু তাড়াহুড়া করে আসে হয়তো লেবার পেইন মানে প্রেগনেন্সির যে ব্যথা ওঠায়, ব্যথা উঠছে বা পানি ভাঙছে, এই ধরনের কোনো বিষয় হয়েছে বলে তাড়াতাড়ি আসতেছে, বা অন্য কোনো সমস্যা, ব্লিডিং হচ্ছে কিছু একটা। তো আমরা সাথে সাথে জিজ্ঞেস করি যে আপনি কী নিয়ে আসছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কী নিয়ে আসছেন। উনি আমাকে বললো ভাই আমি তো সিএনজি নিয়ে আসছি। এটাই বলছিলাম এবং এটাই আমার উত্তর দিছে, একদম সেম উত্তর। আমি বললাম যে সিএনজি না, আপনি সমস্যা কি নিয়ে আসছেন এটা বলেন। পরে বলছে প্রেগনেন্সির এই সমস্যা নিয়ে আসছে। তো এইটাই আর কি ছিল, তোমরা যারা শুনোনি তারা হচ্ছে তারা এটা শুনে নিলা এখন, ঠিক আছে। যাই হোক সামনে আগাচ্ছি, বলো মেটামারিজম দেয় হচ্ছে ইসাক, ইথার, সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল আর কিটোন, ঠিক আছে। তাহলে কার্যকারীমূলক গেল, মেটামারিজম গেল। এবার সব থেকে ইম্পর্টেন্ট টটোমারিজমটা একটু আলোচনা করতে হবে রে আলাদা করে। তার আগে মানে বলো যে অ্যালডিহাইড আর কিটোন কোন সমানতা দেখায়, অ্যালডিহাইড আর কিটোন কোন সমানতা দেখায়, আর ইথার, ইথার, সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল এরা কোন সমানতা দেখায়, দুইটাই কমেন্ট করে ফেলো। এবার দেখো টটোমারিজম ভাইয়া কিভাবে মনে রাখবা, শোনো। টটো, টয়োটা, টাটা এগুলা গাড়ির কোম্পানি না, বলো। গাড়ি অলওয়েজ কি থাকে, গতিশীল থাকে। তাই টটোমারিজম মনে রাখবা, এটা গতিশীল কার্যকারীমূলক সমানতা। টটোমারিজম কেমন সমানতা বললাম, গতিশীল কার্যকারীমূলক সমানতা। তাহলে গতিশীল কার্যকারীমূলক সমানতা কোনটা, টটোমারিজম, পরীক্ষায় কিন্তু আসবে, বুঝছো। তো টটোমারিজম দেখায় কিটোনগুলা, ধরো আমি লিখলাম প্রোপানন, কি লিখছি, প্রোপানন। গতিশীল কার্যকারীমূলক সমানতা, অর্থাৎ এখানে যে সমানুটা হবে সেই সমানুতে এই যৌগের কোনো একজন গতিশীল হবে, স্থান পরিবর্তন হবে। খেয়াল করো সবসময় পরিবর্তন হবে। সর্বশেষ হাইড্রোজেনটা ধরি আমরা, এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, একই কথা, যে পাশ থেকেই ধরি। তো এই একটা হাইড্রোজেন মাঝে চলে আসলে দেখো এখানে একটা ডাবল বন্ড আছে না, এটা ভাঙবে। এই দেখো এই অক্সিজেনের সাথে মাঝখানে একটা শেষের একটা হাইড্রোজেন যদি চলে আসে, তখনই যে সমানতাটা দেখায় সেটাই হচ্ছে গতিশীল কার্যকারীমূলক সমানতা। দেখো এখানে তিনটা হাইড্রোজেন ছিল, শেষের একটা হাইড্রোজেন মাঝখানে চলে আসছে, মাঝখানে এই অক্সিজেনের সাথে মিশে OH হয়ে গেছে, আর লাস্টে দেখো CH3 এর জায়গায় CH2 হয়ে গেল। এটাই হচ্ছে গতিশীল কার্যকারীমূলক সমানতা, অর্থাৎ শেষের একটা হাইড্রোজেন গতিশীল হবে, গতিশীল হয়ে মাঝে যে ডাবল বন্ড অক্সিজেনের সাথে আছে ওখানে একটা হাইড্রোজেন ঢুকে পড়ছে, শেষ। তাহলে এটা কি ছিল, এটা তো প্রোপানন, দেখো ভালো করে, এটা হচ্ছে প্রোপানন। আর এটা কয় কার্বনের যৌগ, 1 2 3, তাহলে প্রোপিন, ঠিক আছে, প্রোপিন। আর 2 নম্বরের সাথে কি আছে, একটা OH আছে, তাহলে প্রোপিন টু অল। তাহলে দেখো টটোমারিজম কে কে দেখালো, প্রোপানন আর প্রোপিন টু অল। রিপিট করো, প্রোপানন আর প্রোপিন টু অল। প্রোপানন এটা কিটোন না, কিটোনের জন্য ধরো কিটো কথাটা আনলাম, প্রোপিন এর জন্য ইন আনলাম, আর অ্যালকোহলের জন্য অল আনলাম। তাহলে পুরা নামটা কি হলো দেখো, কিটো ইনল সমানতা। তাহলে খেয়াল করো টটোমারিজম বা গতিশীল কার্যকারীমূলক সমানতা বা
কিটো ইনল সমানতা, কিটো ইনল সমানতা, টটোমারিজম বা গতিশীল কার্যকারীমূলক সমানতা, এটাই হচ্ছে এই প্রোপানন আর প্রোপেন টু অল দেখায়। পারবা না? অবশ্যই পারবা, এটা পরীক্ষায় আসবে, অনুশীলনীতে 4-5 বার আসছে, তোমার জন্য লাগবে। ঠিক আছে, ইফেক্টিভ জিনিস। ওকে, ঠিক আছে। তাহলে সবাই আমাকে একটু মেসেজ সেগমেন্টে লিখে দিবা, অ্যালকোহল আর ইথার কোন ধরনের সমানতা দেখায়, এটা প্রথম প্রশ্ন। আর গতিশীল কার্যকারীমূলক সমানতা কোনটা? ভাই আজ একটা জিএফ নাই বলে জুম লিঙ্ক দিলাম না কেন? জুম লিঙ্ক তো দেওয়া হয়েছে কয়েকটা গ্রুপে, আর এসেও আমাদের গ্রুপে কি হচ্ছে 17-18টা গ্রুপ, একবারে লিঙ্ক দিয়েই পাওয়া যায় না, সবাই রিচ করতে পারে না, ক্লাসের মধ্যে ফোন দেয় এলোমেলো, তাই 2-3 জায়গায় দিয়ে দিছি। সব কিছুতে আছে, যার যেখান থেকে মন চায় দেখো, কোনো সমস্যা নেই, জাস্ট ক্লাস করো, এক্সামগুলা দাও, এটাই হবে তোমার একটা প্রিপারেশন দরকার, আর কিচ্ছু না। তুমি একভাবে করলেই হচ্ছে। সারাদিন অফলাইনে পড়াইছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা, 1 সেকেন্ডও ব্রেক নেই, যারা অফলাইনে আসতো তারা জানো। ওকে, তাহলে আমরা কিন্তু এই গাঠনিক সমানতাটা আলোচনা করে ফেলছি। ঠিক আছে, এবার আমরা স্টেরিও সমানতা নিয়ে একটু আলোচনা করি। এর মধ্যে খেয়াল করো, জ্যামিতিক সমানতা ধরো। জ্যামিতিক সমানতা তারাই দেখায় নর্মালি যারা প্রতিস্থাপিত অ্যালকিন অথবা চাক্রিক যৌগ। দুইটা কথা মনে রাখবা যে হ্যাঁ, প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। ধরো একটা অ্যালকিন, সেখানে পরিবর্তন থাকতে হবে। ধরো একটা বেসিক অ্যালকিন ধরলাম, এখানে চেঞ্জ হয়ে প্রতিস্থাপন হওয়া লাগবে, এটা বলছে প্রতিস্থাপিত অ্যালকিন। আরেকটা কথা বললাম, চাক্রিক যৌগ হতে হবে। ঠিক আছে, তো জ্যামিতিক সমানতা হওয়ার দুইটা শর্ত মনে রাখবা যে হ্যাঁ, CAB ইকুয়াল টু CAB বা ডাবল বন্ড CAB, আর CAB ডাবল বন্ড CAD। এর মানে হচ্ছে ধরো কার্বন, এই যে এর একটা হাতে আছে হাইড্রোজেন, আরেক হাতে ধরো হাইড্রোজেনকে এ ধরলাম, আরেক হাতে আছে ক্লোরিন, ডাবল বন্ড দিলাম, আবার এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে ক্লোরিন, CAB CAB। দেখো শর্ত মিলে গেছে, তাহলে এটা জ্যামিতিক সমানতা দেখাবে। তুমি সহজে মনে রাখবা, কার্বনের এক হাতে যদি কোনোভাবে সেম জিনিস আসে তাহলে সে কখনোই দেখাবে না। ধরো এই কার্বনের 2 হাতে হাইড্রোজেন চলে আসছে, এর 2 হাতে যাই থাকুক না কেন, এক কার্বনের 2 হাত সেম হলে সে কোনোদিন জ্যামিতিক সমানতা দেখাবে না। এবার আমি তোমাদের প্র্যাকটিস করতে দিব। জুমের যারা আছে ওদের উত্তর তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, আর ফেসবুকের যারা ওদের উত্তর একটু সময় নিয়ে আসছে, আমি সবগুলাই পড়বো, সবাই একটু উত্তর দিবা। প্রথমটা বলো, দেখায় নাকি দেখায় না, পরেরটা বলবা। দেখায় নাকি দেখায় না, তিনটা একদম সহজ, বলে ফেলো, দেখায় নাকি দেখায় না। প্রান্ত সব জায়গায় ঠিকঠাক মতো লাইভ চলতেছে? আচ্ছা, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জানাবা। ওকে, যে যেখানেই দেখতেছো চেষ্টা করবা লিঙ্কটা শেয়ার করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কোথায় দেখায় কোথায় দেখায় না একটু ফাইন্ড আউট করে ফেলো। যে ঠিক আছে, দেখো এখানে ফ্লোরিনের, কার্বনের এক হাতে 2টা ফ্লোরিন আছে, অর্থাৎ এর দেখানোর কোনো সুযোগ নেই, কারণ CAB CAB বা CAB CAD মিলতেছে না। এখানে এক হাতে 2টা হাইড্রোজেন আছে, এরও দেখানোর পসিবল না। এখানেও সেম, অর্থাৎ এই 3 জনের একজনও জ্যামিতিক সমানতা দেখায় না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপর চলো, তারপর আমরা চলে যাব আলোক সমানতায়। ভাইয়া আলোক সমানতার ক্ষেত্রে মনে রাখবা, আলোক সমানতা হওয়ার 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। 1 নম্বর বললাম কাইরাল কার্বন থাকতে হবে। 2 নম্বর মনে রাখবা, দর্পণ প্রতিবিম্ব হতে হবে। 3 নম্বর মনে রাখবা, পরস্পর অসমপাতিত হবে। তাহলে কাইরাল কার্বন হতে হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে, পরস্পর অসমপাতিত হবে। শুনো, ছোটবেলায় আমার একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে আমি একদিন কাইরাল কার্বন হব, আমার 4টা বউ হবে, 4 হাত পায়ে আমি 4টা বউ নিয়ে ঘুরবো। বড় হওয়ার পর আমার সেই স্বপ্ন আরো ভালোভাবে পূরণ হয়েছে। আমার টোটাল বিয়ে হয়েছে 14টা, এবং আমি এখন চাইলে 14 হাত পায়ে 14টা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পারি। তোমাদের কারো 14টা বিয়ে হয়েছে? এই তোমরা আমার 14টা বউকে দেখো নাই? আমার সর্বশেষ বিয়ে হয়েছে বান্দরবন, তোমাদের ভাবি খাসিয়া উপজাতির, বুঝছো?
এই মাতৃতান্ত্রিক উপজাতি দুইটা আছে বুঝছো, গাঢ় আর খাসিয়া। এই দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ মারা পরিবার চালায় বুঝছো। আমি কেন খাসিয়া বিয়ে করলাম এই প্রশ্ন অনেককে আমাকে করছে। এই যে শান্ত, তোমাদের শান্ত ভাই একটু আগে জিজ্ঞেস করছে, ভাইয়া ভাইয়া আপনি কেন খাসিয়া বিয়ে করলেন, আমাকে একটা খাসিয়া বউ এনে দেন। তখন আমি ওকে বললাম খাসিয়া বিয়ে করার পিছনে মহত্ব আছে। আমি যখন বাসায় থাকি, আমার বউ সকালবেলায় আমি ঘুম থেকে আগে আগে উঠে একটু রান্না টান্না করে আমার বউকে দিই, ও খাওয়া দাওয়া করেই কাজ করতে চলে যায়। আর আমি সারাদিন শুয়ে শুয়ে ফোন চালাই আর ঘুমাই, কোনো কাজ নেই। সন্ধ্যা যখন আমি ফোন দিয়ে বলি, ও গো আমার জন্য একটা নীল পাঞ্জাবি আর হলুদ গোলাপ কিনে এনো না, তারপরে ও সেটা কিনে আনে, আমাকে গিফট দেয়। মানে আমার কোনো কাজই করা লাগে না। মাতৃতান্ত্রিক পরিবারের সুবিধা বুঝছো। তোমরা কেউ যদি চাও যে না ভাই আমিও খাসিয়া গাঢ় বিয়ে করতে চাও, আমার সাথে যোগাযোগ করবা। আমার ঘটকালি এজেন্সি আছে, মইনুল ঘটক, বুঝছো। তো মনে রাখো মাতৃতান্ত্রিক উপজাতি দুইটা, গাঢ় আর খাসিয়া, গাঢ় আর খাসিয়া। দেখো আলোক সমানতা তিনটা বিষয় বললাম, কাইরাল কার্বন হতে হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে, অসমপাতিত হবে। তো মনে রাখো কিছু আলোক সক্রিয় সমানুর উদাহরণ লাগে, যেমন ধরো ল্যাকটিক অ্যাসিড, যেগুলো পরীক্ষায় লাগবে আমি বলে দিচ্ছি একটু। গ্লুকোজ, এগুলোর বাস্তব প্রয়োগ লাগবে। শোনো, গ্লুকোজের কাইরাল কার্বন হচ্ছে 4টা। কয়টা কাইরাল কার্বন? গ্লুকোজের গঠন সবাই দেখছো, টোটাল কার্বন হচ্ছে 6টা কার্বনের মধ্যে 4টা আছে কাইরাল কার্বন, আর আলোক সক্রিয় সমাণু হচ্ছে 2 to the power 4 মানে 16টা। যে কয়টা কাইরাল কার্বন সেটা যদি n হয়, তাহলে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা 2 to the power n। তাহলে কাইরাল কার্বন গ্লুকোজের ক্ষেত্রে কয়টা বললাম? গ্লুকোজে কাইরাল কার্বন 4টা, আলোক সক্রিয় সমাণু 16টা। গ্লুকোজে কাইরাল কার্বন 4টা, আলোক সক্রিয় সমাণু 16টা। দেখো বিউটানল 2, এটা খুব গুরুত্বপূর্ণ যে বিউটানল 2 কি আলোক সমাণু। দেখো আমরা একটু দেখি বিউটানল 2 আলোক সমাণু কিনা। 1 2 3 4। দেখো খেয়াল করো, এই কার্বন যেটা আছে, আমরা যে কার্বনটা দেখতে পাচ্ছি, এই কার্বনের এক হাতে আছে OH, এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে মিথাইল মূলক, আর এক হাতে আছে C2H5, অর্থাৎ এটা 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে। তাই বিউটানল 2 আলোক সক্রিয় সমানুতা দেখায়। অনুশীলনীর প্রশ্ন তুমি ইজিলি পারবা। বিউটানল 2 লেখা তো একদম ডাল ভাত বিষয়, লিখবা, হিসাব করে নিবা, না পারলেও যেন মুখস্থ থাকে, ভুল যেন না হয়, ঠিক আছে। আরেকটা ধরো 2 মিথাইল বিউটানল 1, এটা অনুশীলনীর প্রশ্ন তো বারবার পরীক্ষায় আসে, খেয়াল করো। 1 2 3 4। তো 2 নম্বরে একটা মিথাইল দিলাম বিউটানল 1, তাহলে 1 নম্বরে OH দিলাম। খেয়াল করো সবাই, এই তো। এবার দেখো এই যে কার্বনটা আছে, এই কার্বনের উপরের হাতে হাইড্রোজেন, নিচের হাতে CH3, 2 মিথাইল, 2 নম্বরে একটা মিথাইল আছে, এক হাতে CH2H আর এক হাতে C2H5। তাহলে দেখো এই কার্বনের 4 হাতে 4টা কি জিনিস আছে? ভিন্ন জিনিস আছে। তাই এটাও আলোক সক্রিয় সমানুতা দেখায়। বিউটানল 2, 2 মিথাইল বিউটানল 1, ল্যাকটিক অ্যাসিড, গ্লুকোজ, এই 4টা জানি মনে থাকে। বলো গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা? প্রশ্নের উত্তর দাও, গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা? গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা? এরপরের প্রশ্ন আমাকে উত্তর দিবা তোমরা যে আলোক সক্রিয় সমানুতা বিউটানল 2 বিউটানল 1 এর মধ্যে কে দেখায়? বিউটানল 2 না বিউটানল 1? ওকে, সবাই পরের প্রশ্নের উত্তর দাও। শুরুতে পড়ে আসছিলাম ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? ওকে, এরপর চলে আসো। আচ্ছা গ্লুকোজে আলোক সক্রিয় সমাণু তাহলে কয়টা? গ্লুকোজের আলোক সক্রিয় সমাণু কয়টা? আচ্ছা এই তোমরা তো তোমাদের ভাবির নামই শুনলা না। তোমাদের ভাবির নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে তোমাদের ভাবির নাম। হ্যাঁ এটাই। শোনেন, এই অ্যাসিটিলিনের পলিমার একদিন কি হয়েছে, অনেক রাত তোমাদের ভাবি আমার হাত ধরে পালাইছে বাসা থেকে, আমি ওকে নিয়ে ঢুকে গেছি একটা লোহার পাইপের মধ্যে। হ্যাঁ সত্যি কথা, লোহার পাইপের মধ্যে ঢুকে দুইজনে এত উত্তপ্ত হয়েছি, তাপমাত্রা হয়ে গেছে 450 ডিগ্রি সেলসিয়াস। এবং এই 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে অ্যাসিটিলিন আছে, এই অ্যাসিটিলিন বেনজিনে পরিণত হয়ে, তাহলে বেনজিন
তৈরির বা বেনজিন উৎপাদনের আরেকটা পদ্ধতি হচ্ছে অ্যাসিটিলিনের পলিমারকরণ করে বেনজিন তৈরি করা যায়। অ্যাসিটিলিন আয়রন প্রভাবক, 450°C তাপমাত্রা লোহার পাইপের মধ্যে দেয়, সবাই এটা জানে। এই দেখো এটার মজা যেটা, এই অ্যাসিটিলিনের সাথে যদি তুমি ওজন দাও তাহলে তৈরি হয় গ্লাইঅক্সাল। অ্যাসিটিলিনের সাথে ওজন দিলে কি তৈরি হয় বললাম? গ্লাইঅক্সাল। আবার বেনজিনেরও যদি তুমি ওজনীকরণ করো তাহলে তৈরি হয় গ্লাইঅক্সাল। পরীক্ষায় বারবার আসবে, মাথার মধ্যে ঢুকায় নাও। তাহলে বেনজিন, অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরির জন্য তাপমাত্রা হচ্ছে 450°C, প্রভাবক হচ্ছে আয়রন। তাপমাত্রা কত বললাম? 450°C, প্রভাবক কি? আয়রন। এই অ্যাসিটিলিনের ওজনীকরণের ফলে তৈরি হচ্ছে গ্লাইঅক্সাল, আবার বেনজিনের ওজনীকরণেও তৈরি হয় গ্লাইঅক্সাল। আশা করছি এটুকু পারবো এবং আমরা ভুল করব না। ঠিক আছে, সবাই আমাকে বলে ফেলো গ্লাইঅক্সালের সংকেত, সবাই লিখো আগে, সবাই গ্লাইঅক্সালের সংকেত লিখো। ভাইয়া পাইপের সাইজ কত? অনেক বড় পাইপ, অনেক বড়, এত বড় পাইপ। পাইপের ওই যে অন্য পাশে তোমার দেখছিলাম, মনে নেই? উৎসব হয়ে কি ভাইয়া পাইপের সাইজ। ওকে, তো একজন বলছে ভাই আরেকটা গল্প বলেন। হসপিটালের গল্প বলি মাঝে মাঝে। তো শুনো, আমার এক ব্যাচমেট আর কি, বুঝছো, এক রিক্সাওয়ালার বডিতে এক্সামিনেশন করতেছে। তো বডিতে এক্সামিনেশনের একটা পার্ট আছে পালপেট করা, মানে চাপ দিয়ে দিয়ে দেখা যে কোথায় লিভারের যে এজগুলো আছে, কিডনির যে এজগুলো আছে, এগুলা সঠিকভাবে ফিল করা যায় কিনা, বুঝছো? এই এজগুলা ফিল করা, এটা হচ্ছে পালপেট করার একটা উদ্দেশ্য। তো পালপেট করার আগে বলে যে আপনার যদি কোথাও ব্যথা লাগে তাহলে আমাদের বলবেন এক্সামিনেশন করার আগে, ঠিক আছে? তো ভালো কথা, আমার সেই ব্যাচমেট বান্ধবী এক্সামিনেশন শুরু করছে, প্রেস করতেছে আর বলছে লাগলে বলবেন। বলছে ঠিক আছে, প্রেস করে, বলছে লাগে, বলছে ও লাগে, আচ্ছা ঠিক আছে। আর একটু প্রেস করছে, বলে লাগে, একটু সরায় প্রেস করছে, লাগে, হ্যাঁ লাগে, আর একটু সরাই ডান পাশে গেছে, লাগে, নিচে গেছে, লাগে, আর একটু নিচে, লাগে। এখন ও তো হতাশ হয়ে গেছে, ও বলছে দূর মিয়া, আপনি কি শুরু করলেন? আপনার যেখানেই প্রেস করি আপনার সেখানেই লাগে, এত কি লাগে? বলছে আরাম লাগে। তো তার ব্যথা লাগে না, তার আসলে আরাম লাগে। যাই হোক, চলো পরের টপিকে যাই। ওকে, কোশ্চেনগুলো সব চলে আসছে। ওকে, অ্যালডিহাই, ওকে, সবাই গ্লাইকোজেনের সংকেত লিখে ফেলছে, থ্যাংক ইউ। এরপর চলে আসো, এরপর ধরো ফিডেল ক্রাফট বিক্রিয়াটা একটু পড়ে আসি। ভাইয়া ফিডেল, ফিডেল না মনে রাখে, মনে রাখবা ফিডাল, আল মানে ফিডেল ক্রাফট বিক্রিয়ায় প্রভাবক হবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? না আমি বলি, মানে নর্মালি হসপিটালে অনেক মজার মজার ঘটনা কম বেশি ঘটে, করুণাদায়ক হৃদয় বিদারক ঘটনাও ঘটে, বাট বলি মাঝে মাঝে তোমার সাথে শেয়ার করি আর কি। তাহলে ফিডেল ক্রাফট বিক্রিয়া শুষ্ক বা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক হিসাবে দিব। পরের চিন্তা পরে, ক্রাফট মানে কি আসলে? কোনো কিছু ক্রাফটিং করা মানে কি? ক্রাফট করে আমরা কোনো কিছুর মধ্যে সৌন্দর্য যোগ করি, তাই না? সৌন্দর্য যোগ করি, ক্রাফট মানে আসলে কোনো কিছু যোগ করব, ঠিক আছে? তো ধরো ফিডেল ক্রাফট বিক্রিয়ায় এই যে তো বেনজিন, বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড দিয়ে আমি এই অ্যালকাইল মূলকটা বেনজিনের সাথে যোগ করব, দ্যাটস ইট। এটা যোগ করার জন্য কি দিলাম প্রভাবক? বললাম শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেওয়ার পর তৈরি হয়ে যাবে বেনজিনের উপর অ্যালকাইল মূলক, মানে সরাসরি টলুইন তৈরি হয়ে যাবে, সাথে ধরো HCl গেল। তাহলে আলটিমেটলি কি হলো, যে এইটা আমার মাথার মধ্যে রাখতে হবে যে ফিডেল ক্রাফট বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। এটা অ্যালকাইল মূলক দিলাম, তো তাহলে পুরো বিক্রিয়াটার নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন কি তৈরি হচ্ছে? টলুইন তৈরি হচ্ছে। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কি তৈরি হয়? টলুইন। আর প্রভাবক হচ্ছে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে ফিডেল ক্রাফট বিক্রিয়ায় কি তৈরি হয়? উত্তর টলুইন তৈরি হয়। প্রভাবক কি? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? ওকে, তাহলে সবাই আমাকে ফিডেল ক্রাফট বিক্রিয়ার প্রভাবকের নাম লিখে ফেলো। ফিডেল ক্রাফট বিক্রিয়ার প্রভাবকের নামটা সবাই লিখে দাও, ঠিক আছে? এবার চলো, এবার আমরা বেনজিন একটা কঠিন জায়গা পড়বো, ঠিক আছে?
সবাই এই জায়গাটুকুতেই। জুমে যারা আছে তোমাদের উত্তর আমি আগে দেখতে পাই, ফেসবুক তোমাদেরটা দেখতে পাচ্ছি একটু পরে। সবাই একটু অ্যান্সারগুলো লিখো, ঠিক আছে? এই দেখো, এই দেখো, এটা কি? সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট কই প্রান্ত? এটা হচ্ছে অ্যানিলিন। না, ফেসবুকে ভিডিও সুন্দর আসছে, আমার ভালো দেখা যাচ্ছে ফেসবুকে। জুমে কালো কালো লাগতেছে, আমার জুম ভালো লাগে না, জুমের থেকে জুমের সাথে আজকে সম্পর্ক শেষ। এটা হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে? অ্যানিলিন ভালো করে খেয়াল করে সবাই, এই অ্যানিলিনের ডায়াজোকরণ করব, ঠিক আছে? ডায়াজোকরণ করতে আমরা ইউজ করি HNO2 আর HCl, তাই না? আর ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রাটা খুব স্মুথ। ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রা আমার বাচ্চার সমান। আমার জীবনে ইচ্ছা আমার বাচ্চা হবে 0 থেকে 5টা। তাই ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের কার কার 5টার বেশি বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে? প্রান্ত, তোমার কয়টা বাচ্চা? প্রান্ত প্রতিবারে নিজেই জন্ম দেয়, নিজে মা না থাকায় নিজেই 2-3টা করে ডেলিভারি হয়, তাই না প্রান্ত? তো এই ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রা মাথার মধ্যে রাখো 0 থেকে 5। আর আমি সাথে দিব নাইট্রাস অ্যাসিড আর HCl। দেওয়ার পর তৈরি হয়ে যাবে, অ্যানিলিনের মধ্যে দিছি তো, তৈরি হয়ে যাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমরা জানো কি না? এটা কিন্তু ডায়াজোমূলক, বুঝছো? তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কত তাপমাত্রায় তৈরি হয়েছে? 0 থেকে 5। আর কি কি দিছি? নাইট্রাস অ্যাসিড আর HCl, ঠিক আছে? এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া আছে দুইটা। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের দুইটা বিক্রিয়া আছে। একটা বিক্রিয়ার নাম হচ্ছে স্যান্ড মেয়ার, আর একটা বিক্রিয়ার নাম হচ্ছে গ্যাটারম্যান। কিভাবে মনে রাখবে জানো? স্যান্ড মেয়ার, একজন এক বাসায় চুরি করতে গেছিল, সবাই ওরে স্যান্ডেল মারছিল, তারপর ওর নাম হয়ে গেছে স্যান্ড মেয়ার। আর চুরি করার পর 7 জন পালাচ্ছিল, ও একটা গাটারের মধ্যে পড়ে গেছিল, মানে ওই গর্ত, ড্রেনের পচা গর্ত, ওর মধ্যে পড়ে গেছিল, তাই নাম হয়ে গেছে গ্যাটারম্যান। তাহলে একজনের নাম হচ্ছে স্যান্ড মেয়ার, আর একজনের নাম হচ্ছে গ্যাটারম্যান। আচ্ছা, পাকিস্তান জিততেছে না নিউজিল্যান্ড? তাহলে স্যান্ড মেয়ার বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। গ্যাটারম্যানের তাপমাত্রা অনেক জায়গায় লেখা নেই, বাট অনলাইনে দেখছি, তোমরা মাথার মধ্যে রাখবা গ্যাটারম্যানও 100, ঠিক আছে? তাই স্যান্ড মেয়ারের তাপমাত্রাও 100, গ্যাটারম্যানও 100। স্যান্ড মেয়ারে ইউজ করা হয়েছে কপার ক্লোরাইড আর HCl। গ্যাটারম্যানে ইউজ করা হয় কপার চূর্ণ আর HCl। তাহলে দেখো দুই জায়গায় তাপমাত্রা মোটামুটি সেম, নাম সেম, বিক্রিয়ক সেম। স্যান্ড মেয়ার বিক্রিয়ায় তৈরি হয় ক্লোরোবেনজিন, গ্যাটারম্যান বিক্রিয়ায় তৈরি হয় ক্লোরোবেনজিন। তাহলে স্যান্ড মেয়ার আর গ্যাটারম্যানে অলমোস্ট সবকিছুই সেম। পার্থক্য কোথায় দেখো? স্যান্ড মেয়ারে আছে কপার ক্লোরাইড আর গ্যাটারম্যানে আছে কপার চূর্ণ। আমি রিপিট করছি, গ্যাটারম্যান গ গুড়া, গ্যাটারম্যানে গ গুড়া, কপার গুড়া পরীক্ষায় আসলে গ্যাটারম্যান, আর কপার ক্লোরাইড বললে স্যান্ড মেয়ার, ঠিক আছে? ওকে, তাহলে ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রা কত লিখে ফেলো সবাই। ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রা কত? আম্মু পাশে আছে, আমি কিন্তু উৎস পড়ে গিয়ে আপনাকে হিরো হিরো লাগতেছে। বাবা, মানে ছেলেরা তেল দিলে কেমন হয়ে যায়, আসতে, ঠিক আছে? না, আমি খুশি হয়েছি, আমার কেউ তেল দিলে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার তেল ভালো লাগে একটু বলবা কমেন্ট সেকশনে। এই সবাই কিন্তু হচ্ছেই করবা, মানে হচ্ছে আমার একটা ছবি স্ক্রিনশট নাও তো সবাই, এটা হাসি খুশি থাকে, ঠিক আছে? মানে যখন নোট পোস্ট করবো আমার একটা ছবি সাথে দিবা, যদি একটু মার্কেট পাই। বর্তমান মার্কেট তো সব তোমাদের ভাইয়াদের, অমিত ভাইয়ার মার্কেট। আর ওই যে কি একটা গান আছে না, ওই যে এক কাপ চা বানাই স্বামীর জন্য, ওর ওর মার্কেট। এই সাজিয়া জ্যোতি ক্লাসে আছে, ওই গান গেয়ে গেয়ে স্টোরি দেয়। ওকে, ঠিক আছে, এরপর চলো আমরা পরের টপিকে যাই। তাহলে আমাকে একটু সবাই বলো, গ্যাটারম্যান বিক্রিয়ায় কি তৈরি হয়? তোমার যদি ক্লোরোবেনজিন উত্তর দিতে হয় সিবি শর্টে দিয়ে দিবা, ঠিক আছে? বলো কপার গুড়া কোথায় দিবা, স্যান্ডমেয়ার না গ্যাটারম্যানে? তোমরা প্রথম অক্ষর লিখে দিবা বিক্রিয়ার, পুরাটা লিখবা না, ঠিক আছে? বলো উইলিয়ামসন বিক্রিয়ায়, উইলিয়ামসন বিক্রিয়ায় কোন ধাতু ইউজ করা হয়?
ওকে, ঠিক আছে। এরপর চলো, এরপর আমরা পড়বো হচ্ছে, আচ্ছা একটু বলয়ের সক্রিয়কারী বলয়ের নিষ্ক্রিয়কারী পার্টটা একটু আলোচনা করে আসি। দেখো তার আগে একটা জিনিস জানো তোমরা, ভাইয়া ঘুমের ওষুধ এটা লাগে, বুঝছো? ম্যাথ কোশ্চেন সলভ করতে গেলে দেখবা বারবার আসছে পরীক্ষায়। ঘুমের ওষুধ হিসাবে ইউজ করা হয় প্যারালডিহাইড। ঘুমের ওষুধ হিসাবে ইউজ করা হয় প্যারালডিহাইড। ঘুমের ওষুধ কোনটা? প্যারালডিহাইড, বুঝছো? কীটনাশক হিসাবে ইউজ করা হয় ডিডিটি। তাহলে কীটনাশক কোনটা? ডিডিটি। ঘুমের ওষুধ কোনটা? প্যারালডিহাইড। ঘুমের ওষুধ প্যারালডিহাইড, কীটনাশক ডিডিটি। ডিডিটি মানে কি জানো? আচ্ছা বলে দিব, বলে দিই, কষ্ট হবে বাট পারলে ভালো। প্যারা প্যারা ডাইক্লোরো, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আই রিপিট, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটা হচ্ছে ডিডিটির পুরা নাম। ঘুমের ওষুধ হিসেবে ইউজ করা হয় প্যারালডিহাইড। না, জীবনে প্রচুর প্যারা, এখন কি করা যায় প্রান্ত? এত প্যারার মধ্যে ঘুমাবো। তাহলে ঘুমের ওষুধ প্যারালডিহাইড। জীবনে প্যারা থাকলে ঘুমায় যাবা, তাই প্যারালডিহাইড হচ্ছে ঘুমের ওষুধ। ঠিক আছে, ওকে। আরেকটা ছোট্ট জায়গা বলে দেই, যেহেতু আলোচনা করছি, স্থানীয় চেতনানাশক আছে 3টা। মানে 2 প্রকার অ্যানেস্থেসিয়া হয়, বুঝছো? একটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া আর একটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া। ধরো সাপোজ তুমি একজনের হাতে সার্জারি করবা, শুধু এইটুকু অবশ করে নিলা, এটা হচ্ছে স্থানীয় বা লোকাল অ্যানেস্থেসিয়া। আর তুমি পুরোপুরি কাউকে অজ্ঞান করে দিচ্ছ, এটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া। তো এই লোকাল অ্যানেস্থেসিয়ার জন্য 3টা জিনিস ইউজ করা হয়। কয়টা জিনিস? 3টা। মনে রাখবা, ক্লোরোমিথেন, ক্লোরোইথেন আর ফ্লুথেন। ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, ফ্লুথেন, এগুলা কি চেতনানাশক? স্থানীয় চেতনানাশক। তাহলে স্থানীয় চেতনানাশক কয়টা? 3টা। কি কি? ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, ফ্লুথেন। ঘুমের ওষুধের নাম কি? প্যারালডিহাইড। কীটনাশক কোনটা? ডিডিটি। ডিডিটি, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি, গেল কীটনাশক, ঘুমের ওষুধ, স্থানীয় চেতনানাশক। এরপর দেখো, মনে রাখবা অগ্নি নির্বাপক। অগ্নি নির্বাপক হিসাবে ইউজ করা হয় বিসিএফ আর CCl4। এই তো শেষ, এইটুকু পড়াইলাম আজকে। পরের দিনের টপিকে এখানে আরো আছে, বলবো। তার আগে এইটা পড়াইনি, বেনজিন বলয় সক্রিয়কারী নিষ্ক্রিয়কারীটা আলোচনা করব। তাহলে দেখো ডিডিটির পূর্ণরূপ কি? প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ভাই আজকের ক্লাসের এক্সপিরিয়েন্স কেমন? যাদের জুমে সমস্যা হচ্ছিল তারা ফেসবুকে আছো, যারা জুমে আছো আজকে কোনো প্রকার নেটওয়ার্ক বা ভিডিও রিলেটেড কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। দেখো প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। সবাই আমাকে ঘুমের ওষুধের নাম কমেন্ট করে দাও। ঘুমের ওষুধ কোনটা? পরের প্রশ্ন, সবাই আমাকে ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রাটা বলবা। ডায়াজোকরণ বিক্রিয়া, ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রা লেখা হয়ে গেলে সবাই আমাকে স্যান্ডমেয়ার বিক্রিয়ার তাপমাত্রা লিখবা। স্যান্ডমেয়ার বিক্রিয়ার তাপমাত্রা। এরপর দেখো অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক। বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশক তারাই, ধরো এটা বলো, এটা অর্থ অবস্থান, এটা মেটা, এটা প্যারা, অর্থ প্যারা মেটা, 3টা পজিশন, তাই না? যারা অর্থ আর প্যারা এই অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায় তারা অর্থ প্যারা নির্দেশক। যারা মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায় তারা হচ্ছে মেটা নির্দেশক। এখন খেয়াল করো, আমাদের যে জিনিসটুকু লাগবে মোটামুটি মনে রাখবা, আগের দিন বলে দিছি, যেহেতু অর্থ প্যারা মানেই হচ্ছে সক্রিয়কারী, মেটা মানেই হচ্ছে নিষ্ক্রিয়কারী।
অর্থপ্যারা কারা বলো তো? দেখো এই বেনজিন বলো, এখানে তোমরা জানো একটা ডাবল বন্ড আছে, এই একটা পাই বন্ড, তোমরা জানো একটা পাই বন্ড সমান দুইটা পাই ইলেকট্রন। একটা পাই বন্ড সমান কয়টা? দুইটা পাই ইলেকট্রন। তোমরা জানো বেনজিনে টোটাল 3টা পাই বন্ধন আছে, তাহলে বেনজিনে টোটাল পাই ইলেকট্রন কয়টা? উত্তর, বেনজিনে 3টা পাই বন্ধন থাকলে বেনজিনে 6টা পাই ইলেকট্রন আছে। ঠিক আছে, তো এই অর্থপ্যারা নির্দেশক যেগুলা, এগুলাই কোনো পাই ইলেকট্রন অর্থাৎ কোনো ডাবল বা ট্রিপল বন্ড থাকে না, সব কি বন্ড থাকবে? সিঙ্গেল বন্ড থাকবে। আর মেটা নির্দেশক যেটা, সেখানে অবশ্যই ডাবল বা ট্রিপল বন্ড থাকবে। তাহলে ডাবল বা ট্রিপল বন্ড থাকলে কোন নির্দেশক বললাম? মেটা নির্দেশক। আর সিঙ্গেল বন্ড থাকলে কি বললাম? অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা মানে কি? সক্রিয়কারী। আর মেটা মানে কি বললাম? নিষ্ক্রিয়কারী। তবে কাহিনী আছে, সেটা পরে বলতেছি, আগে খেয়াল করো। বলো এটা অর্থপ্যারা নাকি মেটা? দেখো এখানে কোনো প্রকার ডাবল বন্ড নাই, তার মানে এটা অবশ্যই অর্থপ্যারা নির্দেশক। খেয়াল করো বন্ড ও এইচ, এখানে কোনো প্রকার ডাবল বন্ড নেই, তাহলে এটা অর্থপ্যারা নির্দেশক। এবার দেখি বন্ড NO2, দেখো এখানে নাইট্রোজেনের সাথে দুইটা ডাবল বন্ড আছে, তাহলে এটা অবশ্যই মেটা নির্দেশক। সবাইকে আমার পয়েন্ট বুঝতে পারছো? তাহলে কোনটা অর্থপ্যারা কোনটা মেটা এটা তোমার পারতে হবে। যেটা মেটা নির্দেশক সেটা নিষ্ক্রিয়কারী, যেটা অর্থপ্যারা নির্দেশক সেটা সক্রিয়কারী। ঠিক আছে, দেখো ক্লোরিন এখানে কোনো ডাবল বন্ড নেই, ফ্লোরিন এখানে কোনো ডাবল বন্ড নেই, ব্রোমিন কোনো ডাবল বন্ড নেই, আয়োডিন কোনো ডাবল বন্ড নেই, মানে এগুলো সব অর্থপ্যারা নির্দেশক। কিন্তু এই হ্যালোজেনগুলা অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নিষ্ক্রিয়কারী। তাহলে হ্যালোজেনগুলা কি বললাম? অর্থপ্যারা বাট নিষ্ক্রিয়কারী। আমি রিপিট করছি, হ্যালোজেনগুলা কি? অর্থপ্যারা কিন্তু নিষ্ক্রিয়কারী। ঠিক আছে, ওকে। তাহলে পুরো জায়গাটা আমরা একটু ক্লিয়ার করে নিই। তাহলে বলো তো যে সিঙ্গেল বন্ড থাকলে কি সেটা অর্থপ্যারা না মেটা? এবার আমি তোমাকে 3টা যৌগ দিব, তার আগে সবাই আমাকে বলবা এই যে এ নাম্বারে যেটা লিখছি এটা অর্থপ্যারা না মেটা, বি নাম্বারে যেটা লিখছি এটা অর্থপ্যারা নাকি মেটা। ঠিক আছে, এই দুইটা সবাই একটু লিখে দেবা। ঠিক আছে, এবার দেখো এই ধরো বেনজিন, এটা এ, এই যে নাও তোমার টলুইন, এটা বি, আর এই নাও হচ্ছে নাইট্রোবেনজিন, এটা হচ্ছে তোমার সি। এখানে কোনটায় বলয় সক্রিয় হয়েছে অর্থাৎ কোনটা সবচেয়ে সক্রিয়, আর কোথায় বলয় নিষ্ক্রিয় হয়েছে অর্থাৎ কোনটা সবচেয়ে নিষ্ক্রিয়, এটা লিখে কমেন্ট করতে হবে। সবাই থাকো থাকো। ঠিক আছে, এই কেউ বোর হচ্ছিস নাকি? বোর হওয়ার সুযোগ কই বল? তোর জীবন, তোর ক্যারিয়ার, তোর বাবা মার স্বপ্ন, আলটিমেটলি তো সবকিছু এই জায়গায়, তাই না? ঠিক আছে, এ হচ্ছে অর্থপ্যারা, বি হচ্ছে মেটা। থ্যাংক ইউ, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। আমাকে একজন এখন হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলছে স্যার ক্লাসের লিঙ্ক দেন। থ্যাংক ইউ। ঠিক আছে, অর্থপ্যারা, ওকে, অর্থপ্যারা অর্থপ্যারা, ওকে ফাইন। ঠিক আছে, এবার এর মধ্যে দেখো এটা তো বেনজিন, এই যে এটা বেনজিন বলে কি মূলক? সক্রিয়কারী মূলক, তাই না? আর এটা হচ্ছে বেনজিন বলে কি মূলক? নিষ্ক্রিয়কারী মূলক। যেটা সক্রিয় হয়েছে সে তো কম তাপমাত্রায় বিক্রিয়া করবে, কারণ সে অলরেডি সক্রিয়। তোমাদের অমিত ভাইয়া ধরো নিষ্ক্রিয়, তাহলে ওরা যতই তাপ দাও বিক্রিয়া করবে না। আমি ধরো সক্রিয়, তাপ দেওয়ার আগে বিক্রিয়া করে ফেলবো, সিম্পল। তাহলে দেখো এই যে বেনজিন তো নিউট্রাল মোটামুটি, এই বেনজিনের মানে নিউট্রাল না, মানে বেনজিন হচ্ছে মাঝামাঝি অবস্থানে আছে। তো এই বেনজিনের নাইট্রেশনের তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি। বেনজিনের নাইট্রেশন কত? 60। এটা ধরো মুখস্থ করলা যে ভাইয়া বেনজিনের নাইট্রেশনের তাপমাত্রা 60, তাপমাত্রা তো মুখস্থ করতেই হবে। এখন টলুইন চলে আসছে, টলুইনের নাইট্রেশন, টলুইন তো বেনজিনের চেয়ে বেশি সক্রিয়, তাহলে টলুইনের তো তাপমাত্রা কম লাগবে, তাই টলুইনের নাইট্রেশনের তাপমাত্রা কম, কত? 30। বেনজিনের নাইট্রেশন 60, টলুইনের নাইট্রেশন 30। আমি রিপিট করছি, বেনজিনের নাইট্রেশনের তাপমাত্রা 60, টলুইনের নাইট্রেশনের তাপমাত্রা 30। অনেকে ভুলে যায়, তারপরেও বলে ভাই ট্রিক বানাই দেন। ট্রিক একদম বোম মারবানি তোমার, বোম দিয়ে ট্রিক বানাবো। TNT, TNT, টিতে টলুইন, এনে নাইট্রেশন, টিতে 30, টিতে টলুইন, এনে নাইট্রেশন। ঠিক আছে সবকিছু?
টলুইনের নাইট্রেশন 30, ঠিক আছে। বেনজিনের নাইট্রেশন কত বলছি? 60। টলুইনের নাইট্রেশন কত বলছি? 30। আর নাইট্রোবেনজিন এটা তো নিষ্ক্রিয়, তাহলে এটা তাপমাত্রা বেশি লাগবে। এটা নাইট্রেশনের তাপমাত্রা 90, তবে মেডিকেল একবার আসছে উত্তর নিচে 100। তো 90 বা 100 তুমি যা মন চাই মনে রাখতে পারো। তাহলে দেখো বেনজিনের নাইট্রেশনের তাপমাত্রা 60, টলুইনের নাইট্রেশনের তাপমাত্রা 30, নাইট্রোবেনজিনের নাইট্রেশনের তাপমাত্রা 100 বা 90, ঠিক আছে। আর বেনজিনের নাইট্রেশন যেহেতু পড়লাম, আজকে লাস্ট টপিক কিন্তু, বুঝছো? বেনজিনের সালফোনেশনের তাপমাত্রা 100। বেনজিনের সালফোনেশনের তাপমাত্রা কত? 100। বেনজিনের সালফোনেশন কত বললাম? 100। আর টলুইনের সালফোনেশনের তাপমাত্রা হচ্ছে 5। তাহলে বেনজিনের সালফোনেশন কত? 100। টলুইনের সালফোনেশন কত? 5। এবার সবাই আমাকে তাপমাত্রাগুলো বলবা। বলো টলুইনের সালফোনেশনের তাপমাত্রা কত? সবাই কমেন্ট করো, ফেসবুকে যারা সবাই কমেন্ট করো। ওকে, আমার একজন ইনবক্সে মেসেজ করছে, ভাইয়া আপনি সারাদিন অফলাইনে পড়াইলেন, রাতে এত এনার্জি কই পান? ভাই আমার এমনি অনেক এনার্জি, আমি এমনি ভোর 7টা থেকে শুরু করে একদম রাত 11:30 12টা পর্যন্ত পড়াই, এটা আর কি। এখন আবার এই যে প্রি মেডিকেল ব্যাচ, সেকেন্ড টাইম ব্যাচ দুইটাই শুরু হচ্ছে, তো এটাই আর কি। তো এই কষ্ট তো করি আর কি, নিজেই পড়াই সবসময় কষ্ট করে, ঠিক আছে। আমাকে সবাই আরেকটা প্রশ্নের উত্তর দাও, নাইট্রোবেনজিনের নাইট্রেশনের তাপমাত্রা কত? এটা সবাই লিখে ফেলবা, ঠিক আছে। যদি ডাবল বা ট্রিপল বন্ড পাও তাহলে সেটা অর্থপ্যারা নাকি মেটা? ডাবল বা ট্রিপল বন্ড পাইলে তাহলে সেটা অর্থপ্যারা নাকি মেটা? এটার উত্তর দিয়ে ফেলবা। স্যান্ড মেয়ার বিক্রিয়ার তাপমাত্রা কয়শো ডিগ্রি সেলসিয়াস? স্যান্ড মেয়ার বিক্রিয়ার তাপমাত্রা কয়শো ডিগ্রি সেলসিয়াস? ধরো আমি লোহার পাইপের মধ্যে দিয়ে চালাই দিছি। কিসের মধ্যে দিয়ে চালাইছি বললাম? লোহার পাইপের মধ্যে দিছি। তো লোহার পাইপের মধ্যে দিলে বেনজিন তৈরির ক্ষেত্রে তাপমাত্রা স্পেসিফিক কত হয়? শোনো, কালকে আবার লাইভে আসবো সেম পলিসিতে। আজকে আশা করছি এক্সপিরিয়েন্স সবার ভালো ছিল, এই জিনিসটা ইনশাল্লাহ আমরা ক্যারি করব। তোমরা ক্লাস নোটটা গ্রুপে শেয়ার করবা, আমাদের সাথে সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখবা। আমরা তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য সবসময় আছি। আমাদের প্রি মেডিকেল প্রোগ্রাম ভর্তি শুরু হয়েছে, অ্যাডমিশন প্রোগ্রামে মনে হয় ভর্তি হলে প্রি মেডিকেলে ভর্তি লাগছে না। তোমরা যার যা প্রয়োজন হয় আমাকে নক করিও, ভাইয়াদের নক করিও, ভাইয়ারা হেল্প করবে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকো, আগামীকাল পর্যন্ত বাবা মায়ের স্বপ্ন পূরণের চেষ্টায় আগায় যাও ইনশাল্লাহ। আমরা সবসময় সাথে আছি, দেখা হবে বিজয়। টাটা।